নমস্কার, আমি অয়ন। গল্পের কোলাহলের ৩৫ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে রয়েছে তোমাদের সকলের জন্য একটি অন্য রকমের ঘটনা। ঘটনাটি ভৌতিক তবে কষ্টের। ঘটনা পাঠিয়েছে প্রিয়াঙ্কা হলদিয়া থেকে। এরকমই কেউ নিজের সাথে ঘটে যাওয়া সত্যি অলৌকিক ঘটনা বা গল্প পাঠাতে পারো আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। সাবস্ক্রাইব না করে থাকলে করে নাও তাড়াতাড়ি, না হলে মিস করবে এরকম সত্য ভৌতিক ঘটনাগুলো। আর লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিও। চলে যাই সরাসরি ঘটনায়। প্রিয়াঙ্কা যেমনভাবে ঘটনাটি পাঠিয়েছে সেরকমটাই পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। আমি প্রিয়াঙ্কা। আমার জীবনের একটি কালো অধ্যায়ের ঘটনা আজকে পাঠালাম তোমাকে। এগুলো ডায়েরিতে লিখে রেখেছিলাম আমি। আমার বাবা মা ছাড়া এটা কেউই জানতো না। তোমার চ্যানেলের গল্পগুলো শোনার পরে আমার ইচ্ছা হলো তোমাকে পাঠাই আমার জীবনের এই অংশ। তা জানি না ভালো করে লিখতে পেরেছি নাকি। ভালো লাগলে পাঠ করে শুনিও। সুরজিতের সাথে আলাপ হয়েছিল কলেজের সেকেন্ড ইয়ারে, তখন 2017 সাল। সুরজিৎ ছিল আমার থেকে 1 বছরের সিনিয়র। প্রতিদিনের কলেজ জীবনের মধ্যে কখন যে আমার মনে জায়গা করে নিয়েছিল সুরজিৎ বুঝতেই পারিনি। সুরজিৎ দা থেকে সুরজিৎ হতে বেশি সময় লাগেনি। আমরা দুজনেই ছিলাম বিকম অনার্সের স্টুডেন্ট। সুরজিৎ একটা চাকরি পেল কলেজ থেকেই, ফাইনাল এক্সাম দেওয়ার পরেই। আমি সেটায় রাজি ছিলাম না। কারণটা ছিল সুরজিৎকে ব্যাঙ্গালোরে চলে যেতে হবে। আমি শতবারণ করাতেও কোনো লাভ হলো না। শেষের দিকে আমিও আর বেশি জোর করিনি। সুরজিতের বাবা মা কেউই ছিল না। তার বাড়িতে ছিল শুধু তার ঠাকুরদাদা। ঠাকুরদাদা যেহেতু সরকারি চাকরি করত, তাই রিটায়ারমেন্টের পরে ওই পেনশনের টাকাতেই সুরজিতের যাবতীয় পড়াশোনার খরচা সেটা উনিই দিতেন। আমাকে কোনোদিনও বাড়িতে নিয়ে যায়নি ঠাকুরদাদার সাথে আলাপ করাতে। বলেছিল সময় আসলে সব হবে। যাই হোক, আসল ঘটনায় আসি। সুরজিৎ চলে যায় ব্যাঙ্গালোরে। আমি একা রয়ে যাই। সম্পর্কর মাধ্যম তখন হয়ে গেল শুধু মোবাইল ফোনটা। আমার তখন 3rd ইয়ার। মাথায় তখন পড়াশোনার চাপ আর মানসিক শান্তির জায়গাটাও চলে গেছিল আমার থেকে অনেক দূরে। ফোনে কথা হতো। মানুষটাকে সামনে থেকে না দেখলে শান্তি পাচ্ছিলাম না। আমার বাড়িতে বাবা মা সবকিছুই জানতো সুরজিতের ব্যাপারে। ওরা মেনেও নিয়েছিল আমার এক কথায়। এরকম করেই কেটে যায় বেশ কিছু মাস। চলে আসে 2018 সাল। ফোনে কথা বলার সময়টাও কমে যেতে থাকে আমাদের। মনের দিক থেকে আমাদের দূরত্ব বাড়ে না, দূরত্বটা বাড়ে আমাদের সময়ের অভাবের জন্য। ওদিকে ওর কাজের চাপ আর আমারও ফাইনাল এক্সাম। ফোনে কথা বলা খুব কমই হতো। আমার পরীক্ষার পরে সুরজিৎ বলেছিল যে ও ছুটি নিয়ে আসবে, কিন্তু ছুটি পেল না। আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, তবে আমার বাবা মা আমাকে একা ছাড়তে চায়নি। সেটা নিয়ে আমার সাথে ভালোই ঝগড়া ঝামেলা হয় সুরজিতের। কথা বলাও বন্ধ হয়ে যায়, কিন্তু সম্পর্ক ভাঙিনি আমরা কেউই। এরকম মনোমালিন্যর মধ্যেই কিছু মাস কেটে যায়। 2019-এর শুরুর দিকে আমিও একটা চাকরি পেয়ে যাই। আমাদের সম্পর্কটা আস্তে আস্তে আবার ভালো হয়ে ওঠে। কিন্তু একটা ঘটনা ঘটে। সুরজিতের ঠাকুরদাদা মারা যায়। সুরজিৎ এসেছিল সেই সময় 1 মাসের জন্য। ওর মধ্যে কিছুই পাল্টায়নি। সেই একই রকম পুরনো সুরজিৎই ছিল। ঠাকুরদাদাকে হারানোর শোকে ভেঙে পড়েছিল, কিন্তু আমি ওর পাশে সবসময়ই ছিলাম, মানসিকভাবে শক্ত করার জন্য। আমার চাকরি পাওয়ার জন্য খুবই খুশি হয়েছিল ওর। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। সুরজিৎ ফিরে যায় ব্যাঙ্গালোরে। আমি আবার একা হয়ে যাই। সুরজিৎ ব্যাঙ্গালোরে ফিরে যখন অফিসে জয়েন করে, ওর শিফটের সময় চেঞ্জ হয়ে যায়।
দুপুর 2টো থেকে রাত 10টা হয়ে যায়, আর আমার অফিসের সময় ছিল সকাল 9:30 থেকে সন্ধে 6:30 অবধি। তাই আমাদের দুজনের কথা বলার সময়ও খুবই কমে যেতে থাকলো। এবার আমাদের মধ্যে দূরত্ব বাড়া শুরু হলো। এইসব চলছিল, সেই সময় এসে যায় 2020-র সেই দিনটা, যখন শুরু হলো সারা পৃথিবীতে কোভিড নামক মহামারীর আতঙ্ক। অফিসে গিয়ে কাজও বন্ধ হয়ে গেল। সুরজিতের অফিসও বন্ধ ছিল, ঘর থেকেই কাজ চালু হলো। রাত্রিরে আমাদের তখন ফোন কলে কথা হতো, যেহেতু দুজনেরই ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছিল। এরকমই একদিন 2020-র এপ্রিল মাস, রাতে আমি ফোন করি সুরজিৎকে 11টা নাগাদ। বেজে বেজে ফোনটা কেটে যায়। তারপরেও আমি অনেকবারই কল করি, সুরজিৎ ফোন তোলে না। আমার চিন্তা হয়। ফোনটা কাছে নিয়ে শুয়ে থাকি, অপেক্ষায় থাকি ওর ফোনের। রাত্রির তখন 1টা। সুরজিৎ ফোন করে, গলাটা শুনি খুব ভারী। জিজ্ঞাসা করায় ও বলে জ্বর হয়েছে ওর। আমার চিন্তা আরো বাড়তে থাকে। আমি আবারও জিজ্ঞাসা করি খাবারের স্বাদ আর গন্ধ পাচ্ছে নাকি। সে অপর দিক থেকে বলে না, পাচ্ছে না। আমার মনে ভয় করতে থাকে, কারণ মহামারীর সব থেকে প্রথম সিমটমসগুলোই ওর ছিল। ও বলেছিল ও প্যারাসিটামল আর অ্যান্টিবায়োটিক্স খাচ্ছে। আমি সেটায় একটু স্বস্তি পেয়েছিলাম শুনে। পরের দিন সকাল থেকে আমার কাজের খুব চাপ ছিল। সন্ধ্যের দিকে ফোন হাতে নিয়ে দেখি কোনো মেসেজ বা কল কিছুই আসেনি সুরজিতের তরফ থেকে। আমি ভাবি ও হয়তো কাজ নিয়ে ব্যস্ত। রাতে আমি কল করি, ফোনটা আবার বেজে বেজে কেটে যায়। অপেক্ষায় থাকি ওর কল ব্যাকের, কিন্তু কল আসে না। পরের দিনেও কোনো মেসেজ বা কল কিছুই আসে না সুরজিতের দিক থেকে। আমি কল করতে থাকি রোজই পাগলের মতো, মেসেজও করি, তবে মেসেজগুলো ডেলিভার হয় না। এরকম করে 2 সপ্তাহ কেটে যায়। আমি পাগলের মতো হয়ে যাই চিন্তায়। মনে আমার খারাপ চিন্তা বাড়তে থাকে। মনে হতে থাকে ওর জ্বর হয়েছিল, শরীর খারাপটা কি বাড়াবাড়ি হলো। এইসব ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে চলতো। ফোন করলে এবার ওর ফোন সুইচ অফ বলতে শুরু করলো। আর তখন চারিদিকের এমন পরিস্থিতি, কিছু করে আমি যেতেও পারবো না। ওর সাথে কথা বলার রাস্তা তখন শুধুই ফোন, আর সেটাও সুইচ অফ। এরপর এলো সেই রাত, যেদিন থেকে শুরু হলো সুরজিতের ফোন আসা। তখন রাত 2টো। আমি কাঁদছিলাম শুয়ে, ভাবছিলাম আমাদের দুজনের সেই ভালো সময়ের মুহূর্তগুলোর কথা। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি দেখি সুরজিৎ। ফোনটা ধরি, উল্টো দিক থেকে সেই আগের মতো সুরজিতের গলা ভেসে আসে। আমি জিজ্ঞাসা করি এতদিন কোথায় ছিল, ফোন সুইচ অফ কেন ছিল। সুরজিৎ বলেছিল ওর জ্বরটা অনেক বেড়ে গেছিল, বিছানা থেকে ও উঠতে পারত না, মুখের স্বাদ গন্ধ তো চলেই গেছিল, তার সাথে শুরু হয়েছিল ওর শ্বাসকষ্ট। সেই সময় অফিস থেকে নাকি ওকে ছাড়িয়েও দিয়েছিল। ফ্ল্যাটে যেহেতু ও একাই থাকতো, তাই ফোনটা চার্জেও দিতে পারেনি উঠে বিছানা থেকে, তাই সুইচ অফ হয়ে গেছিল। আমার তখন চোখ ফেটে জল আসে সুরজিতের শারীরিক এবং মানসিক কষ্টের কথা ভেবে। সুরজিতও সেটা বুঝতে পারে। ঠিক রাত 3টের সময় সুরজিৎ ফোনটা রেখে দেয়, তবে ফোন রাখার আগে একটা কথা বলে। প্রতিদিন রাতে 2টোর সময় ও ফোন করবে আমাকে। আমি নিজে থেকে যেন ওকে ফোন বা মেসেজ কিছুই না করি। জিজ্ঞাসা করেছিলাম কেন, বলেছিল সব প্রশ্নর উত্তর তাড়াতাড়ি দিতে নেই। তারপর কেটে দেয় ফোন। এরপর থেকে রোজ রাত 2টোর সময় সুরজিৎ ফোন করত। সময়টা কোনোদিনও 1 সেকেন্ডও পাল্টায়নি, আর রেখে দিত ঠিক 3টের সময়। 2-3 মাস কেটে যায় এইভাবে। আমার বাড়ি থেকে বলা শুরু করে বিয়ের জন্য।
বাবা মা যেহেতু জানতো সুরজিতের ব্যাপারে, তাই ওরা সুরজিৎকে নিয়েই ভাবনা চিন্তা করেছিল আমার বিয়ে নিয়ে। আমি একদিন কল করি সুরজিৎকে দুপুরের দিকে। ফোনের আইভিআর রেকর্ডিংয়ে নাম্বারটির অস্তিত্ব নেই বলে। অদ্ভুত লাগে আমার। আমি আবার ফোন করি, বারবার ওই একই কথা বলে। ঠিক রাত 2টোর সময় সুরজিতের ফোন আসে। আমি বলি সকালে আমি ফোন করেছিলাম। শুনে চুপ হয়ে যায় সুরজিৎ। তারপর আমি আমাদের বিয়ের কথা বলি। কিছুক্ষণ চুপ থাকে। তারপর একটা অদ্ভুত কথা বলে সুরজিৎ। বলে ওর সাথে আমার বিয়ে হবে না, ও আমাকে বিয়ে করতে পারবে না। কারণটা আমি জানতে চাওয়ায় বলেছিল সবের উত্তর জানতে নেই। 3টের সময় রেখে দেয় ফোনটা। হয়তো ওটাই আমাদের শেষ ফোনে কথা ছিল। আমার মন অন্য কথা বলছিল তখন। এতদিনের সম্পর্কতে সুরজিৎ কোনোদিনও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেনি। ঝগড়া হতো, ঝামেলা হতো, কিন্তু দিনের শেষে ওর সব কিছুই ছিলাম আমি আর আমার পরিবার। পরের দিনই আমি আমার বাবা মাকে সব বলি। আমার বাবা আমাকে সাথে নিয়ে ব্যাঙ্গালোরে সুরজিতের কাছে যাওয়ার ঠিক করে। আমি ভেবেছিলাম সুরজিৎকে কিছু জানাবো না, ওখানে পৌঁছে সব বলবো, কিন্তু সেই সুযোগটাই আর আসেনি। সেদিন রাত থেকে সুরজিতের ফোন আর এলো না। আমি ফোন করেছিলাম, তবে সেই একই কথা বলেছিল আইভিআর রেকর্ডিংয়ে। নাম্বারের অস্তিত্ব নেই। নভেম্বর মাসে আমার বাবা আমাকে নিয়ে পৌঁছায় ব্যাঙ্গালোরে। সুরজিৎ যে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরটায় ভাড়া থাকতো সেটার অ্যাড্রেস জানতাম আমি। গুগল ম্যাপস দেখে আমার বাবাকে নিয়ে পৌঁছাই সেখানে। গ্রাউন্ড ফ্লোরে দেখি একটাই ঘর, তবে ঘরটা বন্ধ, তালা ঝুলছে। আর বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন ওই ঘরটা বহুদিন খোলা হয়নি। দাঁড়িয়ে থাকি ফ্ল্যাটের তলায় বেশ কিছুক্ষণ, ফ্ল্যাটের কাউকে জিজ্ঞাসা করব বলে। বেশ কিছুক্ষণ বাদে দেখি একজন ভদ্রলোক ফ্ল্যাট থেকে বেরোচ্ছে। তাকে গিয়ে জিজ্ঞাসা করি আমি আর আমার বাবা সুরজিতের ব্যাপারে। তারপর উনি যা বলেছিলেন সেটা শোনার পর আমি ওখানেই সেন্সলেস হয়ে গেছিলাম। উনি হিন্দিতে বলেছিলেন, আমি এখানে বাংলায় লিখে পাঠাচ্ছি। সুরজিৎ নামের একটি ছেলে ওই নিচের তলায় ভাড়া থাকতো একাই। ছেলেটি খুবই অমায়িক এবং মিশুকে ছিল। বাকি সকল ফ্ল্যাট ওনাররা ওকে খুবই ভালোবাসত। তবে 2020 ওই এপ্রিল নাগাদ নাকি সুরজিৎ মহামারীতে আক্রান্ত হয়। ফ্ল্যাটের ভেতরেই কোয়ারেন্টাইনে থাকে। 2 সপ্তাহ সকল ফ্ল্যাট ওনাররা সুরজিৎকে ঘর থেকে বেরোতে দেখেনি। আর সময়টাও তখন এমন ছিল যে কেউ সাহস করে ওর খোঁজও নিতে যেতে পারেনি। 2 সপ্তাহ বাদে হঠাৎ করে ওই ঘর থেকে একটা বাজে পচা গন্ধ আসতে শুরু করে। তড়িঘড়ি পুলিশ ডেকে ওই ঘরের দরজা ভেঙে ঢোকা হয়। ভেতরে ঢুকে দেখা যায় সুরজিতের শরীর পুরো ফুলে গেছে, পচতে শুরু করেছে, আর উপুর হয়ে পড়ে আছে খাটের ঠিক সামনে। এক হাতে ধরা ছিল ওর মোবাইল ফোনটা, আর এক হাতে ছিল ফোনের চার্জার। ওর বডি কেউই ক্লেম করতে আসেনি, তাই প্রশাসনের তরফ থেকে বেওয়ারিশ লাশের সাথে সুরজিতের দেহ দাহ করে দেওয়া হয়। আমাকে ওখানেরই কাছাকাছি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপর আমার জ্ঞান ফেরে। ওই লোকটার কথা আমি বিশ্বাস করতে চাইছিলাম না তখনও। আমার বাবা তখন আমার হাতে সুরজিতের ফোনটা দেয়। আমি কান্নায় ভেঙে পড়ি। আমার মনে পড়ে তাহলে সুরজিৎ আমাকে ফোন করেছিল কি করে। আমার ফোনের কল হিস্ট্রি দেখি, আশ্চর্য হয়ে যাই। সুরজিতের সাথে আমার কোনোদিন রাত্রিরে কথা হয়নি। আমার বাবাকে বলি সব, কিন্তু বাবা ভাবে আমি প্যানিক করছি। আমি কিছুই কাউকে বোঝাতে পারি না, তবে নিজেকে বোঝাই ওই ফোনটা হয়তো সুরজিৎ আমাকে করেনি, করেছিল সুরজিতের প্রেত। মারা যাওয়ার পরেও সে ফিরে এসেছিল, হয়তো আমার ভালোবাসার টানে। সময়টা হয়তো অল্প ছিল, কিছু না বলা কথা হয়তো সে আমাকে বলে যেতে চেয়েছিল।
খুব দুঃখজনক একটি ঘটনা। এরকম ঘটনা হয়তো এই প্রথম এলো আমাদের গল্পের কোলাহলে। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা, তোমার জীবনের এই ঘটনাটা আমাদের ছোট্ট চ্যানেলে পাঠানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, বলো কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও আর সাপোর্ট করো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।